অন পেজ এসইও করার আগে কিছু তথ্য আমাদের সবারই জানা উচিত। সেই তথ্যগুলা আমরা আগে জানার চেষ্টা করি। তো আমরা সবাই ডোমিন কি সেটা তো জানি নাকি? মানে কেউ ডোমিন হোস্টিং এই দুটো জিনিস কি কেউ জানেন না এমন কেউ আছেন? আচ্ছা, ডোমিন হচ্ছে আপনার যে প্রোডাক্টটা বা আপনার নামের যে কোম্পানিটা খুলবেন সেই কোম্পানির নামের পরে একটা যে .com .org .info .bd এই ধরনের যে কথাগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমিন। ডটের পরে যে অপশনগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমিন। ডটের পরে যে অপশনগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমিন। সম্পূর্ণ আপনার কোম্পানির নামের পরে যে ডটের পরে আপনি যদি .com ডোমিনটা নিতে পারেন, .info ডোমিন নিতে পারেন, .org অর্গানাইজেশন হলে .org, যদি এডুকেশনাল বা কোনো স্কুল রিলেটেড হয় .edu। এই ধরনের মানে ক্লাসিফিকেশন আছে। আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন বা যে প্রতিষ্ঠানটা বানাইতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের উপর ডোমিনটা এক এক ধরনের হয়। তো আমি সবসময় প্রিফার করি .com ডোমিনটাকে প্রিফার করি। আপনি যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট বানান বা প্রতিষ্ঠান বানান, যাই বানান, .com ডোমিনটা চেষ্টা করেন। আর কিছু কিছু জিনিস আছে অর্গানাইজেশনের সাথে ORG চলে যায়। যদি কোনো তথ্য রিলেটেড কোনো ওয়েবসাইট হয় বা কোনো ওয়েবসাইট আপনাকে হেল্পফুল তথ্য প্রোভাইড করে, এই ধরনের কোনো ওয়েবসাইট হলে সেটা ইনফোতে চলে যায়, ইনফরমেশন ইনফো। তারপর হচ্ছে ORG-তে অর্গানাইজেশন, EDU-তে হচ্ছে এডুকেশন। তো শিক্ষণীয় যে ওয়েবসাইটগুলো আছে সেটা এডুকেশনের মধ্যে চলে যাবে। আর .com ডোমিনটাকে সবাই ট্রাস্ট করে বেশি। .নেটওয়ার্ক আর একটা ডোমিন আছে, আর একটা ক্লাসিফিকেশন আছে নেটওয়ার্ক, .নেটওয়ার্ক। নেটওয়ার্কের .নেট ব্যবহার করা হয়। আর বিডির জন্য .vd, বাংলাদেশের জন্য বিডি। এরকম যেমন রাশিয়ার জন্য আছে RU, ইসের জন্য কানাডার জন্য আছে CA, ইউকের জন্য আছে UK, ইউনাইটেড কিংডমের জন্য ব্যবহার করা হয় লাস্টে UK। এগুলো ডোমেনগুলো দেখলে বোঝা যায় এগুলো কোন দেশের জন্য, কোন দেশের জন্য বা কোন দেশের ডোমেন, এগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা, ওকে। তাহলে আমি ডোমেন বা হোস্টিং এর পরিপূর্ণ থিওরিতে যাব না। আমি ওটা আসলে অনেক বড় একটা পার্ট। ওটা করতে গেলে আরো প্রায় 4-5টা ক্লাস নিতে হবে। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি অন পেজে এসইওটা দেখিয়ে দেবো। এখন হচ্ছে ধরেন আমার একটা ওয়েবসাইট গলফারের পর .com আছে, দেখছেন, golfar.com, golfaridea.com। এরপর একটা ডোমিন আছে। এখানে যদি আপনি একটা অন পেজ এসইও করতে যান তাহলে অবশ্যই ওই ইসের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। এটা এখানে কি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে না? এটা মানে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এখন আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইট অন পেজ এসইও করতে চান তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে আপনাকে, মানে আইডি পাসওয়ার্ড নিতে হবে। যদি সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করা। এরকম অনেক আরো অনেক ধরনের CMS আছে, যেমন জাভাস্ক্রিপ্ট, PHP, লারাভেল, পাইথন, এই ধরনের অনেক CMS আছে। তো ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে ইজি। এছাড়াও ফ্রি কিছু ওয়েবসাইট আছে, CMS আছে, যেমন ওয়ার্ডপ্রেস প্রায় ধরেন প্রায় 85 থেকে 90% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়। আর কিছু আছে অন্যান্য CMS গুলো ব্যবহার করা হয়। আর মোটামুটি সবচেয়ে সিকিউর হয় PHP বা লারাভেল দিয়ে যে প্রজেক্টগুলো করা হয় সেগুলো সবচেয়ে বেশি সিকিউর হয়। সেগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেগুলো কোডিং দিয়ে করা হয়। আচ্ছা, এখন যে ব্যাপারগুলো বলতে যাচ্ছি, একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড আপনি কিভাবে ঢুকবেন। আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকতে যাবেন তখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে আপনার ডোমিনটা দেবে ক্লায়েন্ট, ডোমিনটা দেওয়ার পরে একটা জাস্ট স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পরে
যদি আপনি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তাহলে লিখতে হবে WP অ্যাডমিন ADMIN অ্যাডমিন, এটা লিখতে হবে, বা WP লগইন, বা শুধু অ্যাডমিন, যেটাই দেন অ্যাডমিন WP অ্যাডমিন লগইন যেটাই দেন সেটাই হয়ে যাবে। তো আমি এখানে golferideas.com/WP-admin দিয়ে আমি এটাকে জাস্ট এন্টার করি। দেখেন এন্টার করার পরে এখানে অলরেডি লগ ইন করা ছিল বিধায় অলরেডি ঢুকে গেছে। তারপর আমি আরেকবার দেখাচ্ছি যে এখানে আইডি পাসওয়ার্ড দিতে হয়। সরি, WP অ্যাডমিন, আচ্ছা এটা যদিও আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল সেজন্য ঢুকে যাচ্ছে। আমি যদি এই লিঙ্কটা কপি করে আমি একটা প্রাইভেট ইন্ডিগো মোডে নেই, এখানে আসলে যদি এটা এন্টার করি, দেখেন এখানে সিম্পলি কি চলে আসতেছে। এই যে একটা ইউজার নেম আর পাসওয়ার্ডের একটা বক্স চলে আসছে, তাই না? তো এখানে আপনি ক্লায়েন্টের যখন ওয়েবসাইটটা অন পেজ করতে যাবেন তখন অবশ্যই এখানে কি করবেন, আপনার ইউজার নেম, ক্লায়েন্টের যে ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনাকে সিম্পলি লগ ইন করতে হবে। যেমন এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড এটাতে আছে, আমি এখানে সিম্পলি লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেল, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলো। আচ্ছা এখন আমি এটা কেটে দিয়ে আমার আগের পেজটা চলে যাই। ড্যাশবোর্ডে চলে আসার পরে যেটা জিনিসটা করতে হবে, এই যে দেখেন এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে অলরেডি। কেন সেরে যাবে। আচ্ছা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে দেখেন আপনি এখানে বাম পাশে কিছু লিস্ট আছে, এখানে আপনার যত ধরনের প্লাগ ইন বা যে পোস্টগুলা দরকারি যে জিনিসগুলো সেগুলা বাম পাশে আপনার থেকে যাবে। আচ্ছা এখন আপনার যে জিনিসগুলো বেশি দরকার, আপনার পোস্ট, এই পেজটা দরকার, এই পেজ সম্পর্কে একটু জানতে হবে। এই পেজে ক্লিক করলে আপনি এখানে শো করবে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, এই চারটে জিনিস শো করবে হচ্ছে পোস্টে গেলে। তারপরে মিডিয়ার অপশন আপাতত আমার লাগবে না। আচ্ছা মিডিয়ার সাথে একটু পরিচয় করে দিই। মিডিয়ার মধ্যে আছে লাইব্রেরি, মানে আপনি যত ধরনের ভিডিও বা ছবি এখানে আপলোড করবেন সব লাইব্রেরিতে থেকে যাবে। আর নতুন ভিডিও বা ছবি যদি আপলোড করতে চান এখানে, তাহলে অ্যাড নিউয়ে যায় এটাকে অ্যাড করতে হবে। আচ্ছা তারপর হচ্ছে পেজ হচ্ছে আপনি যদি নতুন একটা পেজ বানাইতে চান, একটা কথা সবসময় মনে রাখবেন যে একটা ওয়েবসাইটে যে আপনি কন্টেন্টগুলো দেখতে পান, অনেকে অনেক পোস্ট করে, এই পোস্টগুলা প্রতিটা পোস্টই এক একটা পেজ, মানে আজকে আপনি একটা কন্টেন্ট পোস্ট করবেন, এটা আলাদা একটা পেজ হয়ে যাবে। কালকে একটা পোস্ট করবেন, সেটা আলাদা একটা পেজ হয়ে যাবে। তাহলে আপনি যতগুলো কন্টেন্ট এখানে আপলোড করবেন, প্রতিটা কন্টেন্টই আলাদা আলাদা পেজ ক্রিয়েট হয়ে যায় বা আপনি ক্রিয়েট করে নিতে হয়। আচ্ছা ওকে, এখন হচ্ছে কমেন্ট। আপনার ওই পোস্টটা দেখার পরে কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করতে চায়, তাহলে কমেন্ট সে পোস্টের নিচে দেখা যায়। আপনি চাইলে সেটা হাইডেও রাখতে পারেন। দেখা গেল আপনি একটা পোস্ট করছেন, পোস্টটা কারো ভালো লাগে না, সে বাজে ধরনের কিছু মন্তব্য করতেছে আপনাকে, ওই পোস্ট ওই মন্তব্যগুলো যদি কেউ দেখে, আপনার অন্য ভিজিটররা দেখে, তাহলে ওই কন্টেন্টটা কিন্তু কেউ পড়বে না। সেক্ষেত্রে আপনি চাইলে ওটাকে হাইড রাখতে পারেন। কমেন্ট সবার জন্য অ্যালাউ করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কথা হচ্ছে যে আপনি ওটা অ্যাপ্রুভ করার আগে অবশ্যই এটা চেক করে দেখে, যদি আপনার ওয়েবসাইট রিলেটেড এবং ভালো ফিডব্যাক হয়, তাহলে ওইটাকে আপনি আপলোড করে দিবেন। অন্যথায় আপলোড করার দরকার নেই বা ওইটা অ্যাপ্রুভ করার দরকার নাই। আচ্ছা ওয়ার্ডপ্রেসের কিছু
জিনিস ফলো করে কাজ করে, যে ওয়ার্ডপ্রেসের কাজের জন্য, ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজের জন্য কিছু প্লাগইন দরকার হয়। ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজের জন্য কিছু প্লাগইন দরকার হয়। এই প্লাগইনগুলোর মধ্যে হচ্ছে এলিমেন্টর একটা কমন একটা প্লাগইন। এলিমেন্টর একটা কমন একটা প্লাগইন। এলিমেন্টরের সেটিং, রোল ম্যানেজার, টুলস, সিস্টেম ইনফো, গেটিং স্টার্টেড, গেট হেল্প, কাস্টম ফন্ট, কাস্টম আইকন, এই বিভিন্ন ধরনের অপশন আছে। এগুলো চাইলে আপনি সময়ের প্রয়োজনে আপনি এগুলো শিখে নেবেন, বা দরকার হলে তখন এগুলো ইউজ করবেন। এবং এলিমেন্টর প্রো মানে হচ্ছে এটা প্রিমিয়াম করা যায়, মানে প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে কেনা যায়, কিনে ইউজ করা যায়। এখানে কিছু টেমপ্লেট আছে। আপনি আপনার ওয়েবসাইটে কি ধরনের টেমপ্লেটটা চাচ্ছেন, মানে কি ধরনের ডিজাইন চাচ্ছেন। যেমন ধরেন আমি এখানে একটা সিম্পল ডিজাইন করছি, দেখেন এই যে একটা ডিজাইন, এটা একটা সিম্পল ডিজাইন। তো আপনি যদি এর চেয়ে ক্রিয়েটিভ বা এর চেয়ে গর্জিয়াস করতে চান, অবশ্যই সেটা করতে পারেন। এই যে খুবই সিম্পল একটা ডিজাইন, এর চেয়ে ক্রিয়েটিভ করতে চাইলে, গর্জিয়াস করতে চাইলে অবশ্যই করতে পারেন আপনি সেটা। আচ্ছা, ওকে। এখন যে জিনিসটা তাহলে এলিমেন্টর বা টেমপ্লেট জিনিসটা আমরা বুঝতে পারছি। অ্যাপিয়ারেন্স থেকে থিম, ওয়েবসাইটে থিম কাস্টমাইজ করা যায়, থিম ইনস্টল করা যায়, উইজেট মানে নতুন নতুন এরকম একটা বক্সের মতো যদি আপনি কোনো ডিজাইন কোনো জায়গায় করতে চান, সেক্ষেত্রে এগুলা অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে করতে পারেন। বা মেনু, উপরে একটা ওয়েবসাইটের উপরে যে মেনুগুলো দেখা যায়, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম, গিয়ার, ক্লাব, পুশকার্ট, রেঞ্জ ফাইন্ডার, নেটস, বলস, এগুলো হচ্ছে আপনার মেনু বার বলা হয়। এটাকে টপ মেনু বলা হয়। কি বলা হয়? টপ মেনু বলা হয়। আর নিচে আরেকটা মেনু দেয়া যায়, সেটাকে বটম মেনু বলা হয়। সেটাকে কি বলা হয়? বটম মেনু বলা হয়। এই যে বটম মেনু, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, ব্লগ, টিপস, প্রাইভেসি পলিসি, এগুলো হচ্ছে বটম মেনু। এখানে একটা কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে কন্টেন্ট। এবং এই কন্টেন্টটা কিভাবে এসইও করতে হয়, এসইও করলে কিভাবে গুগলের র্যাঙ্কে আসে, এটাই হচ্ছে অন পেজ এসইওর মূল কাজ। অন পেজ এসইওর মূল কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে কন্টেন্টের মাধ্যমে কিভাবে এসইও করতে হয় সেটা পরিপূর্ণভাবে দেখানো। আচ্ছা, তাহলে অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে আমি যেটা আসতেছিলাম মেনু জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে এলিমেন্টরস, থিম এডিটর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন। আপনি যদি ওয়েবসাইট কোনো প্লাগইন ইনস্টল করতে চান বা কোনো প্লাগইন যদি দরকার হয়, জাস্ট এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করলে নতুন প্লাগইন ইনস্টল করতে পারবেন। বা প্লাগইন এডিটরের যায় সে প্লাগইন এডিটও করতে পারবেন, এবং আপনি কি কি প্লাগইন ইনস্টল করা আছে সেগুলো ইনস্টল করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাগইনের যে জিনিসটা। অন্য পেজগুলোর মধ্যে যাই নেই, এই জন্য যাই নেই, ওগুলো আমার খুব বেশি দরকার হবে না এই মুহূর্তে, সেজন্য আমি ওর মধ্যে যাচ্ছি না। এখানে দেখেন আমি কিছু প্লাগইন ইউজ করছি। আপনি যখন নতুন কোনো প্লাগইন ব্যবহার করতে চান, তাহলে এইখানে সার্চ ইনস্টল প্লাগইন, বা আপনি যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চান, এখানে লিখে সার্চ করলে পারে, সেই প্লাগইনের নামটা লিখে সার্চ করলে এখানে চলে আসবে। দেন আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এগুলো হচ্ছে প্লাগইন। এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। আচ্ছা, প্লাগইনের পরে যেটা যাচ্ছে ইউজার্স। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন, তাকে অ্যাডমিন বানাই দিতে পারেন। এখান থেকে জাস্ট আপনি আপনার ওয়েবসাইট কয়জন অ্যাডমিন রাখবেন, বা কয়জন আপনার অ্যাক্সেসটা কয়জনের কাছে থাকবে, বা কয়জন এটা মেইনটেইন করবেন, সেটা এখান থেকে করা যায়। আচ্ছা, টুলস আমরা মোটামুটি সবাই টুলসের সাথে পরিচিত। বিভিন্ন আগেও বলেছি আমি, একটা কাজের জন্য বিভিন্ন ধরনের যে হেল্পফুল যে অ্যাপ্লিকেশনগুলো দরকার হয়, সেগুলোই হচ্ছে টুলস। অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রোমের যে মেনুবারে বিভিন্ন ধরনের টুলস এখানে অলরেডি ইনস্টল করা আছে, অনেক টুলস আছে। আচ্ছা, ওকে। এখন টুলসের পরে আসতেছে
এটা একটা প্লাগইন, এটা আমি এখন বলবো না, এখন আপনাদের দরকারও হবে না। সেটিংয়ের মধ্যে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, এই ধরনের কিছু জিনিস আছে। আর যেগুলো আছে, আচ্ছা, ব্যাকআপ, মাইগ্রেশন, এগুলো হচ্ছে প্লাগইন, আপনার কাজের সময় এগুলা জেনে নিতে পারবেন। এখন আমরা যেটা যাচ্ছি, আমরা একটা ওয়েবসাইটের পেজে যাব। আমরা একটা ওয়েবসাইটে সিম্পলি পেজে ক্লিক করতেছি, যেহেতু আমরা নতুন একটা পোস্ট করব, সেহেতু একটা পেজ ক্রিয়েট করতেছি। তো আমি যে একটা আর্টিকেল পোস্ট করব, আর্টিকেলটা একটু দেখে আসি, আর্টিকেলটা কোথায় আছে। হ্যাঁ মি ভাই, হ্যাঁ আমার হচ্ছে বড় ভাই ফোন করছিল, ওই জন্য আমি কথা বললাম একটু। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে কি দেখতে চাইলাম, আচ্ছা, আমি এইখান থেকে একটা কন্টেন্ট দেখি, কন্টেন্টটা দেখি একটু। এগুলো আমার ওয়েবসাইট সবগুলোই। আচ্ছা, এটা থেকে নিচ্ছি না, আমরা এখান থেকে নিচ্ছি। ধরেন আমি এই কন্টেন্টটা কপি করেছি অন্য একটা ওয়েবসাইট থেকে, কপি করে আমি এটা পোস্ট করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, কন্টেন্টটা আমরা নিয়ে এসেছি। আমি এখান থেকে জাস্ট এই নামগুলো কেটে দিই। এগুলো আমার লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে পেজে ঢুকে গেছি। পেজ থেকে আমরা সিম্পলি অ্যাড নিউ পেজে ক্লিক করবো, অ্যাড নিউ। যেহেতু আমরা একটা নতুন কন্টেন্ট পাবলিশ করব, সেহেতু আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। আছে 1100। আচ্ছা,
আচ্ছা, আমি ছোট একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা একটা আর্টিকেলের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো যখন বের করবেন, সেগুলো বের করার জন্য একটা জিনিস আপনারা জেনে রাখবেন। এরকম একটা শিট ওপেন করবেন, শিটে ওই আর্টিকেলটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি সিম্পলি কন্ট্রোল এ দিয়ে সবগুলো আর্টিকেল ক্যাপচার করে নেবেন। কন্ট্রোল এ দেওয়ার পরে কন্ট্রোল অল্টার সি দিবেন। কন্ট্রোল অল্টার সি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড কাউন্ট, মানে এইটা পেজ এর হচ্ছে এই আর্টিকেলটা 4টে পেজ ক্যাপচার করছে। এখানে ওয়ার্ড আছে হচ্ছে 1153টা ওয়ার্ড আছে। এখানে অক্ষর আছে মোট 6335টা অক্ষর আছে, 6335। ক্যারেক্টার এক্সক্লুডিং স্পেস, আচ্ছা ক্যারেক্টারের সাথে মানে স্পেস ছাড়া ক্যারেক্টার আছে হচ্ছে 5234টা। দেখতে পাচ্ছেন? তাহলে এটা এর থিওরিটা, এই সূত্রটা অবশ্যই সবাই নোট করে রাখেন। কন্ট্রোল শিফট আগে প্রথমে সম্পূর্ণ আর্টিকেলটা কি করবেন, কন্ট্রোল এ দিয়ে ক্যাপচার করবেন। করার পরে কন্ট্রোল শিফট সি একসাথে, কন্ট্রোল তারপর শিফট তারপর সি, এটা লিখে রাখেন। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাইকেই বলতেছি, সবাই এটা লিখে রাখবেন অবশ্যই। আচ্ছা, আমার পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমার এই পেজে প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে কি একটা টাইটেল দরকার হয়। প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা টাইটেল দরকার হয়। তো আমরা আমাদের ওয়েবসাইটে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত দেখে আসি আমরা। এই কিওয়ার্ডটার জন্য সার্চ ভলিউম কত আছে? নেট তো দেখি কালকের থেকে বেশি সমস্যা করতেছে আজকে আরো। অলরেডি এখানে শো করতেছে 0, যদিও এর সার্চ ভলিউম 0 না। আচ্ছা, পরে যেন কি আসলো, আর পেজই ওপেন হচ্ছে না, এইরকম অবস্থা। 90 সার্চ ভলিউম। আচ্ছা, ওকে। এই যে কন্টেন্টের কিওয়ার্ডটা প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টটা পোস্ট করব, কন্টেন্টের একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো এটা আমরা এটা হচ্ছে আমরা ক্লাসিক্যাল এডিটর দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা এলিমেন্টর দিয়েও দেখতে পারেন। আমি দেখি এলিমেন্টরটা ওপেন হয় কিনা। এলিমেন্টর দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাসিক্যালি এডিটর হচ্ছে নতুন একটা মেথড। তো এলিমেন্টর এটা যদিও আগের, বাট খুব রিসেন্ট। এটা সবাই ইউজ করে মোটামুটি। তো ক্লাসিক্যাল এডিটর আগের যে মুভমেন্টটা আসছিল ওইটা একেবারেই লেটেস্ট। দেখেন, আমি ওখানে একটা দিয়েছিলাম, ওই কন্টেন্টটা দিয়েছিলাম। তো আমরা এখানে হচ্ছে হেডিং রাখবো। আচ্ছা, এখানে কি রাখবো আমরা এখান থেকে, এটা হচ্ছে উইজেট, এটাকে বলা হয় কি উইজেট। দেখেন, সার্চ উইজেট। আচ্ছা, আমরা হচ্ছে এখানে টাইটেলটা সার্চ করি, TITLE টাইটেল, সাইট টাইটেল, পেজ টাইটেল। আচ্ছা, পোস্ট টাইটেল, পেজ টাইটেলটা দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের
যে কিওয়ার্ডটা আমাদের যে আর্টিকেলটা পোস্ট করবো, আর্টিকেলটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল। টাইটেল পরে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে একটা হেডিং দেয়া, কারণ হেডিং এর মধ্যে আচ্ছা হেডিংটা আমার এখানে লাগবে না। আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে, আচ্ছা ওইটা দেখে আসি আমরা, ওটার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটি করি। ব্লগ এইটা, আচ্ছা এখানে প্রথমে একটা ইমেজ দিচ্ছি, ধরেন এই ইমেজটাই আমরা সেভ করি, এই ইমেজটাই আমরা এখানে পাবলিশ করে দেখাবো আমাদের ওয়েবসাইটে, এটাকেই পাবলিশ করে দেখাবো। তাহলে প্রথমে আমরা কি নেবো, একটা ইমেজ নিব। ইমেজের জন্য জাস্ট ইমেজ এখান থেকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম, ইমেজটা এখানে চলে আসছে। তো এখানে আমি সিম্পলি করব কি, ইমেজটা এখানে আপলোড করব, আপলোড ফাইলে এখানে আমি আপনারা খেয়াল করবেন, যখনই আমি ইমেজ উইজেটটা এখানে নিয়ে আসলাম, তখনই এখানে ইমেজ আসার জন্য ইমেজের জন্য একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে জাস্ট চুজ ইমেজ, এখানে আমরা চুজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইনসার্ট মিডিয়া, একটা আমি আগে বলেছিলাম আপনাদের মিডিয়া একটা আছে, সেখানে হচ্ছে মিডিয়া লাইব্রেরি আছে আর অ্যাড নিউটা আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে আমি জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আমি ছবিটা কোথায় রাখলাম, ডেস্কটপে রাখছি। এই ছবিটা, এই পিকচারটা, আমি এই পিকচারটা সিম্পলি এখান থেকে আপলোড করে দিলাম। এখানে আপলোড হয়ে গেল। এখন একটা পিকচার আপলোড করার পরে যে জিনিসটা খুব জরুরি, এই পিকচারে একটা নাম দেয়া। একটা পিকচারের যদি আপনি এইমাত্র একটা বাচ্চার জন্ম হয়েছে, সেই বাচ্চাটা যদি নাম না দেয়া হয়, তাহলে কি তাকে যে কেউ কি নাম ধরে ডাকবে, তাকে কি একটা পরিচয় দিতে হবে, তাই না? তো এই পিকচারটার একটা নাম দিতে হবে, পরিচয় দিতে হবে। কি নাম দিলাম, এখানে অল্টার টেক্সট করে দিলাম। আর এই নামটা অবশ্যই আপনার যে কিওয়ার্ড বা আপনার যে টাইটেল, একটা জিনিস মনে রাখবেন সব সময়, যে অন পেজের জন্য যে জিনিসগুলা খুব বেশি দরকার, খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন পেজের কিওয়ার্ডটা আপনি টাইটেলে রাখবেন, কিওয়ার্ডটা আপনার ইমেজ অল্টার টেক্সটে কিওয়ার্ডটা রাখবেন, সাব হেডিংয়ে কিওয়ার্ডটা রাখবেন। কিওয়ার্ডটা আপনার আর্টিকেলের মধ্যে বেশ কয়েকটা জায়গায় প্লেস করবেন। আচ্ছা এখান থেকে আমি এটা এখানে ইমেজ অল্টার ট্যাগের টাইটেলে অলরেডি আমি নামটা দিয়ে দিয়েছি। আমাদের এখানে দেখেন যে এটা ওই পিকচারটা অলরেডি চলে আসছে। আমার পিকচারটার নামও আমি দিয়ে দিয়েছি। আর আমার কিছু সরি আচ্ছা, এখন যে জিনিসটা লাগবে, এই কন্টেন্টটা লাগবে। কন্টেন্টটা, সম্পূর্ণ কন্টেন্টটা আমি কপি করে ফেলি। সম্পূর্ণ কন্টেন্টটা আমি কপি করে ফেলার পরে আমি এখান থেকে কি করব, আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এখানে কি আচ্ছা, এখন হচ্ছে আমি কি দেব, টেক্সট দেব। তাহলে আমার টেক্সটটা কোথায় পাই, আমি দেখি তো টেক্সট কোথায় আছে। এখানে টেক্সট এডিটর, শুধু টেক্সটটা আছে কিনা দেখি, টেক্সট, এই যে টেক্সট, ওয়ার্ডপ্রেসের টেক্সট, এই টেক্সটটা এনে আমি প্লাস বাটনের উপর ছেড়ে দিলাম। টেক্সটের জন্য আলাদা একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে এখানে।
দেখতে পাচ্ছেন আমার এই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিলাম। আমি যে আর্টিকেলটা কপি করেছি ওই আর্টিকেলটা এখানে পেস্ট করে দিলাম, আমার সম্পূর্ণ টেক্সটটা এখানে চলে আসলো, সম্পূর্ণ টেক্সটটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে যে জিনিসটা করতে হবে আপনাকে খেয়াল করতে হবে, আচ্ছা আমাদের যে কিওয়ার্ডটা ছিল, আমি এই অন পেজের উপর আরো একটা ক্লাস নিব। কিওয়ার্ডটা আমি সার্চ করি, আমাদের আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটা কয় জায়গা আছে আমি সেটা সার্চ করি। অলরেডি দেখা যাচ্ছে আমরা এটা টাইটেলে রেখেছি। তারপর দেখা যাচ্ছে যে অন পেজের মূল শর্ত হচ্ছে বেশ কয়েকটা জিনিসের উপর অন পেজটা ফলো করতে হয়। আপনার যে আর্টিকেলটা আছে, আর্টিকেলের প্রথম 150 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, প্রথম 150 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, এবং শেষের 150 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, শেষের 150 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। তাহলে আমরা এখানে যে প্রথম যে আমাদের প্যারা আছে, প্রথম প্যারার প্রথম 150 ওয়ার্ডের মধ্যে দেখেন আমাদের কিওয়ার্ডটা আছে কিনা একটু কথা বলেন। আচ্ছা, এবার দেখেন শেষের 150 ওয়ার্ডের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে কিনা। আচ্ছা, এখন আমরা কয়েকটা জায়গায় আপাতত পাইলাম, টাইটেলে পাইছি, প্রথম 150 ওয়ার্ডের মধ্যে পাইছি, এবং শেষের 150 ওয়ার্ডের মধ্যে আমাদের আর্টিকেলটা পেয়ে গেছি। এখন এই তিনটে জিনিস ছাড়া আরো বেশ কয়েক জায়গা আপনাকে এই মানে আমাদের যে কিওয়ার্ডটাকে প্লেস করতে হবে, কিন্তু অর্গানিক ভাবে করতে হবে। আপনি যখন আর্টিকেলটা লিখবেন তখন আপনি যদি নিজে লেখেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই কিওয়ার্ডটা আমার আর্টিকেলের মধ্যে আরো 5 থেকে 6 জায়গা দিতে হবে এই কিওয়ার্ডটা। তাইলে আপনার এটা হবে যে অন পেজ এসইওটা পারফেক্ট হবে। আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা কতবার ব্যবহার হয়েছে এটা অবশ্যই ব্যবহার করতে হবে, মিনিমাম 8 থেকে 10 বার এর উপরে। 8 থেকে 10 বার এর উপরে যখন আপনার এই কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে পাবলিশ করবেন, তখন কি হবে, গুগলে যখন কেউ সার্চ করবে এই কিওয়ার্ডটা লিখে, তখন গুগল ক্রাউলিং করবে, ক্রাউলিং করে এটা দেখবে যে এই কিওয়ার্ডটা যখন যে মানুষ সার্চ করছে, এই কিওয়ার্ডটা একটা ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে। গুগল সেটাকে ক্রাউলিং করার পরে ওই ব্যক্তির কাছে এই আর্টিকেলটা প্রেজেন্ট করবে, সামনে এনে দাঁড় করাবে যে আমরা এই আর্টিকেলটা এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে পেয়েছি, বেশিবার পেয়েছি, সেই জন্য এই আর্টিকেলটা প্রথমে চলে আসছে। গুগল এটা বুঝতে পারছে এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের বা এই আর্টিকেল রিলেটেড, তখন গুগল আপনাকে এই ওয়েবসাইটটা বা এই আর্টিকেলটা প্রথমে শো করাবে। অবশ্যই এটাকে জোর করে লেখার চেষ্টা করবেন না, বা অবশ্যই যাকে দিয়ে আপনি আর্টিকেল লেখাবেন তাকে সুন্দরভাবে এটা বুঝিয়ে দিবেন যে এটা এই আর্টিকেলগুলা বা এই কন্টেন্টগুলা এইভাবে লিখতে হবে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আর্টিকেলটা তো যে ক্লায়েন্ট সেই লিখে দিবে। হ্যাঁ, এখন এই জায়গায় কথা হচ্ছে যে আর্টিকেলটা অনেক সময় ক্লায়েন্ট বলে যে আপনাকে অফার করবে, আপনি আর্টিকেল লিখতে পারেন, বা আপনার কাছে কেউ আর্টিকেল রাইটার আছে কিনা। যদি থাকে তাহলে আপনি লিখে
লিখে দিবেন। আর যদি না থাকে, আপনার কাছে যদি না থাকে, তখন আপনি ওনাকে বলবেন যে না, আপনাকে আর্টিকেল প্রোভাইড করতে হবে। এটার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকেই দিতে হবে। ক্লায়েন্ট কে বলবেন না আমি আর্টিকেল লিখতে, আপনি বলে দিবেন আমি আর্টিকেল লিখতে পারবো না, ম্যানেজ করতে পারবো না, আপনি আর্টিকেল দিবেন, আমি এটা পোস্ট করে দিব, বা আমি আপনার অন পেজ এসইওটা আমি করে দিব। আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে আর্টিকেল অলরেডি পোস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই আর্টিকেলগুলোকে অ্যানালাইজ করবেন। ওই আর্টিকেলের মধ্যে ক্লায়েন্টের কিওয়ার্ড কোনটা, এটাকে বোঝার চেষ্টা করবেন যে এটা যদি হয় ক্লায়েন্টের কিওয়ার্ড, আপনি এখান থেকে সিম্পলি কি করবেন, কন্ট্রোল এফ দিবেন। এই কিওয়ার্ডটা কপি করার পর আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দেওয়ার পরে ওই যে একটা বক্স আসলো, ওই বক্সের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দেবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা দেখতে পাবেন যে এই কিওয়ার্ডটা এই আর্টিকেলের মধ্যে এই এতগুলা জায়গায় শো করতেছে, দেখতে পাচ্ছেন, মার্ক হয়ে গেছে অলরেডি যে এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের মধ্যে কয়টা জায়গায় আছে। এখানে দেখেন যে প্রথমে আছে, এখানে আছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের মধ্যে 6 বার ব্যবহার করা হয়েছে। তো আপনি এটা কিভাবে দেখবেন, আপনি কিওয়ার্ডটা কপি করে জাস্ট কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আপনি এখান থেকে এটা দেখতে পাবেন। এটুকু তো বুঝতে পারছেন? কথা বলেন। জি, বুঝতে পারছি। তবে আর একটা বিষয়, সেটা হচ্ছে মানে সার্চ বাক্স যেটা বক্স, সেটা কিভাবে আসবে? আপনি যখন ওয়েবসাইটের কিওয়ার্ডটা কিভাবে বুঝবেন, ওটাই কিওয়ার্ড। প্রথমে যে টাইটেলটা থাকে ওটা আপনি ধরে নেবেন, ওটাই কিওয়ার্ড। প্রথমে টাইটেলটা যে টাইটেল থাকে, প্রথমে বড় অক্ষরে যে টাইটেল থাকে, ওটা হচ্ছে কিওয়ার্ড। এটাকে জাস্ট সিম্পলি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে, বক্স আসার পরে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই আর্টিকেলটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর অলরেডি এখানে সিলেক্ট হয়ে যাবে ওই কিওয়ার্ডগুলো কোন কোন জায়গায় আছে। আমি যদি এখান থেকে জাস্ট মুভ আউটটা কপি করি, এই দেখেন মুভ আউটটা কপি করছি, কন্ট্রোল এফ দিছি, পেস্ট করছি। মুভ আউটটা কোন কোন জায়গায় আছে দেখেন, মুভ আউট, মুভ আউট, মুভ আউট, মুভ আউট, মুভ আউট, এখানে আছে মুভ আউট, এখানে 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 মুভ আউট, দেখছেন মুভ আউট, মুভ আউট, এতগুলো জায়গায় মুভ আউট আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যদি ক্লিনিং সার্ভিসটাকে কপি করেন, ক্লিনিং সার্ভিস জেনবার বাদ দিলাম, ক্লিনিং সার্ভিসটাকে যদি কপি করেন, দেখেন এই ক্লিনিং সার্ভিস কোন কোন জায়গায় আছে। এই জায়গা আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মোটামুটি 21 জায়গা এই কিওয়ার্ডটা মানে ক্লিনিং সার্ভিস এই কথাটা আছে। তাহলে ক্লিনিং সার্ভিস ডেনভার এই কথাটা কয় জায়গা আছে দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, ক্লিনিং সার্ভিস ডেনভার, সরি ক্লিক লেগে গেছে কোথায় আবার, এক জায়গা, 2 জায়গা, 3, 4, 5, 6, আচ্ছা এখানে 6 জায়গা ক্লিনিং সার্ভিস ডেনভার, এই 6 জায়গায় এটা আছে। তাহলে আপনি কোন কিওয়ার্ডটা এই আর্টিকেলের মধ্যে কতবার পেস্ট করা আছে সেটা এখান থেকে দেখতে পাবেন। তো এটা খুব একটা সিম্পল কাজ, খুব বেশি কঠিন কিছু না। আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আপনার আর্টিকেলের মধ্যে কতবার প্লেস হয়েছে আপনি হিসাব করবেন। আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের মধ্যে মিনিমাম 8 থেকে 10 বার থাকতে হবে। এরকম 6 বার নেওয়া যায়, মিনিমাম 6 বার না হইলে, 6 বারের নিচে হইলে সম্ভব না, কিন্তু চেষ্টা করবেন 8 থেকে 10 বার আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনার আর্টিকেলের মধ্যে রাখার। এর হচ্ছে পারফেক্ট অন পেজ এসইও। আচ্ছা, এখন যে জিনিসটা বলবো আমি সেটা হচ্ছে যে এখান থেকে জাস্ট এটাকে কপি আর্টিকেলটা দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এটা পাবলিশ করে দিতে পারেন, বা এটা চাইলে এখানে ড্রাফটসে সেভ করে রাখতে পারেন। এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে এটা আমি দেখিয়ে দিলাম।
এবং আগামীকালকে আমি অন পেজের উপর আরও একটা ক্লাস নিব। সেটা হচ্ছে এখান থেকে আপনারা হয়তো সব বুঝতে পারবেন না, হয়তো অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। তো যদি মাথার উপর দিয়ে যেয়ে থাকে আপনারা টেনশন করেন না, আমি আজকে কোনো হোমওয়ার্কও থাকবে না। আমি আগামী কালকে আরও একটা ক্লাস নেব অন পেজ এসিওর উপরই। মানে অন পেজ এসিওটা ওটা আমি একটা প্লাগ ইনের মাধ্যমে দেখিয়ে দেব। ওটা একটা প্লাগ ইন, সেই প্লাগ ইনটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ একটা প্লাগ ইন আছে, ওই র্যাঙ্ক ম্যাথ প্লাগ ইনের মাধ্যমে আমি ওটাকে আগামীকালকে দেখিয়ে দেব আপনাকে। আমি সিম্পলি আবার চলে যাচ্ছি গল্ফ আর আইডিয়া অ্যাডমিনে চলে যাচ্ছি। আরও একটা জিনিস দেখাবো, আমি মেবি আর 10 থেকে 15 মিনিট থাকবো। আচ্ছা, আমি এখান থেকে সিম্পলি পেজে চলে যাব, ড্যাশবোর্ড থেকে পেজে চলে যাব। পেজ থেকে আমি এই মাত্র যে আর্টিকেলটা কি করলাম, পোস্ট করলাম এই মাত্র, সে আর্টিকেলটার টাইটেলটা কি দেওয়া হয় নাই? আচ্ছা দেখে আসি, টাইটেল তো দিয়েছিলাম। আচ্ছা তারিখটা দেখলে তো বোঝা যাবে। আচ্ছা 13 তারিখ, এই মাত্র আমি এটা টাইটেলটা এখানে ইউজ করা হয় নাই, হয়তো দেওয়া হয় নাই। আচ্ছা আমি এটা এই মাত্র এখানে এটা আমি দেখিয়ে দিচ্ছি যে এডিটরের মোডে যায়। এখান থেকে সিম্পলি আমি এডিটরে চলে গেলাম। এডিটর থেকে এটা হচ্ছে ক্লাসিক্যাল এডিটর। আমি ওই এলিমেন্টরে তেমন কাজ করি না, আমার ভালোও লাগে না। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য ওটাকে দেখিয়েছি আপনাদের। এটা হচ্ছে ক্লাসিক্যাল এডিটর। ক্লাসিক্যাল এডিটরে কাজ করে অনেক মজা। তো আমি আগামী দিন এখানে দেখতে পাচ্ছেন, এখানে 100-তে 8 একটা মার্ক উঠে আছে। কিভাবে এই স্কোরটা 80-র উপরে 80-র উপরে যাবে, এটাকে আমি আগামীকালকে আপনাদের দেখাবো। 80-র উপরে কিভাবে এই স্কোরটা যাবে বা যায়, এটা আগামীকালকে আমি দেখাবো। যে এটা কি জন্য বা কোন কিসের জন্য এই স্কোরটা 80-র উপরে যায়, এটা আগামীকালকে আমি আপনাদেরকে একটা প্লাগ ইন ইউজ করে দেখিয়ে দেব অন পেজ। আগামীকালকে পরিপূর্ণভাবে আপনারা পারফেক্টলি শিখতে পারবেন। আর আমি আগামীকালকে আপনাদেরকে বলে দেব বা দিয়ে দেব যে অন পেজের জন্য কোন কোন জিনিসগুলা সবচেয়ে বেশি খেয়াল করতে হয়, ফলো করতে হয়। ওইটা আজকে একটা লেখা